RENAISSANCE, রেনেসা। এই রেনেসা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। কি শব্দ? ইতালিয়ান শব্দ। এই রেনেসা শব্দের অর্থ হচ্ছে রিবার্থ, 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 অথবা হচ্ছে এটার আরেকটা মিনিং হচ্ছে রিভাইভাল, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লার্নিং মানে হচ্ছে নবজাগরণ, নবজাগরণ, নবজাগরণ অথবা হচ্ছে পুনর্জন্ম। অর্থাৎ একটা মানুষ অজ্ঞতা থেকে যখন জ্ঞানের দিকে, যখন তার জ্ঞান আলোর দিকে ফিরে আসে, সেটাকে বলা হচ্ছে রেনেসা। ওকে, এই রেনেসা খুবই ইম্পর্টেন্ট ইংরেজি সাহিত্যের জন্য। রেনেসা পিরিয়ড, রেনেসা ইতালিয়ান শব্দ, এটা মানে হচ্ছে রিভার্থ। তাহলে যদি পরীক্ষায় আসে যে কোশ্চেনটা যদি হয় এরকম RENAISSANCE, রেনেসা মিনস, রেনেসা মানে কি? রেনেসা মানে হচ্ছে রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লার্নিং। বি নাম্বারটা হচ্ছে স্ট্রাগেলিং, ঠিক আছে। সি নাম্বার হচ্ছে রেনেসা মানে কি? টু ফাইট। রেনেসা মানে কি হবে? তাহলে এই রেনেসা মানে কি? স্ট্রাগলিং, সংগ্রাম করা, নাকি ফাইট করা, নাকি হচ্ছে রিভাইভাল অফ লার্নিং, অর্থাৎ জ্ঞানের জগতে একটা জাগরণ তৈরি হওয়া, এটা হচ্ছে রেনেসা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। রিভাইভাল অফ লার্নিং, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। রেনেসা মানে হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। শিপন দাস, শিপন জয়েন করেছেন। রিভাইভাল অফ লার্নিং, রেনেসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এই যে রেনেসা পিরিয়ডটা আছে, এই রেনেসা পিরিয়ডটা টোটাল টাইম হচ্ছে, এটা হচ্ছে টোটাল রেনেসার সময়টা হলো 1500 থেকে 1660 পর্যন্ত। 1500 থেকে 1660 সাল পর্যন্ত এটা হচ্ছে রেনেসা পিরিয়ড। 1500 থেকে 1660। ক্লিয়ার? এই রেনেসা পিরিয়ডটাকে আবার কয়েকটা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে, কয়েকটা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। একটা হলো প্রিপারেশন এজ, প্রিপারেশন। রেনেসা কি একদিনে হয়েছে? রেনেসা একদিনে হয় নাই। রেনেসা হওয়ার জন্য একটা সময়ের দরকার লেগেছে, তাই তো? এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিপারেশন। তাইলে 1500 থেকে শুরু করে 1558 সাল পর্যন্ত এটা অবশ্যই এডি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রিপারেশন এজ। ওকে, এরপরে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। তাহলে এলিজাবেথান পিরিয়ডটা কত? 1558 থেকে শুরু করে 1603 সাল পর্যন্ত। এই সময় এলিজাবেথ শাসন করেছে, এই জন্য এটার নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। ক্লিয়ার? এরপরে আসেন হচ্ছে জ্যাকোবিন, JACOBIN, জ্যাকোবিন পিরিয়ড। এটা শুরু হয়েছে 1603 থেকে 1625 সাল পর্যন্ত। এটা হচ্ছে জ্যাকোবিন পিরিয়ড। এরপরে আসেন ক্যারোলিন পিরিয়ড। এই ক্যারোলাইন পিরিয়ডটা হচ্ছে 1625 থেকে 1649 সাল পর্যন্ত হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড। ক্লিয়ার? এগুলো হচ্ছে রেনেসার সাব ডিভিশন, রেনেসার সাব ডিভিশন পিরিয়ড এটা। ওকে, রেনেসার সাব ডিভিশন পিরিয়ড। আর একটা পিরিয়ডের নাম হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ডটা কত? 1649 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত কমনওয়েলথ পিরিয়ড। ক্লিয়ার? ওকে, ওকে প্রিয় ভাইরা, তাহলে এই হচ্ছে মূলত রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ড লেখা হয়েছে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। তার মানে রেনেসা পিরিয়ডের সময়কাল হচ্ছে তাহলে 1500 থেকে 1660 সাল পর্যন্ত। এই রেনেসা পিরিয়ডের সাব ডিভিশন হচ্ছে একটা প্রিপারেশন 1500 থেকে 1558 সাল পর্যন্ত, এলিজাবেথান 1558 থেকে 1603 পর্যন্ত, জ্যাকোবিন 1603 থেকে 1625 সাল পর্যন্ত, ক্যারোলিন 1625 থেকে 1649 পর্যন্ত, আর হচ্ছে কমনওয়েলথ 1649 থেকে 1660 সাল পর্যন্ত। এটা হচ্ছে একটা, এই হলো মূলত 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে
এই রেনেসা পিরিয়ডটাকে। ক্লিয়ার? আচ্ছা, লেখা হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, এটা মনে রাখবেন কিভাবে, পিই, ঠিক আছে, তারপরে হচ্ছে জে, পি জে, তারপরে হচ্ছে কি সি, তারপরে হচ্ছে সি, এটা মনে রাখবেন। তাহলে হচ্ছে পি ই জে সি সি সি, ঠিক আছে, এটা মনে রাখবেন, পিজা সি, এটা মনে রাখবেন, তাহলে মনে থাকবে। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখবেন। তাহলে যদি পরীক্ষায় আসে কোশ্চেন, তার মানে হলো আপনি প্রিপারেশন, এলিজাবেথ, জ্যাকোবিন, ক্যারোলিন, পিউরিটান, এরপরে কমনওয়েলথ, এই সকল পিরিয়ড হচ্ছে রেনেসা পিরিয়ডের একটা অংশ। ক্লিয়ার? তার মানে হলো কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, ঠিক আছে, বিলংস কি পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ডটা কোন পিরিয়ডটাকে বিলং করে, এটা হলো, তাহলে এটা হচ্ছে রেনেসা, RENAISSANCE। বি নাম্বারটা হলো রোমান্টিক পিরিয়ড। সি নাম্বার হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। কি হবে এটা? তাহলে কমনওয়েলথ পিরিয়ড মানে হলো এটা একটা রেনেসা পিরিয়ড, অর্থাৎ রেনেসা পিরিয়ডের একটা সাব ডিভিশন হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে যদি পরীক্ষায় যদি আসে ডিউরেশন মানে কি সময়কাল, ডিউরেশন অফ রেনেসা পিরিয়ড, রেনেসা পিরিয়ডের ডিউরেশনটা কত? তাহলে এটা হচ্ছে 1500 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত। যদি আসে 1660 থেকে 1798 সাল পর্যন্ত, এরপরে হলো 1798 থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত, এরপরে হলো 1400 থেকে শুরু করে 1500 পর্যন্ত। তাহলে এই ডিউরেশন অফ রেনেসা পিরিয়ডের সময়কালটা কত? ওকে প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা যদি হয়ে যায় ডান লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে ডিয়ার স্টুডেন্টস, এই রেনেসাটা কি হয়েছিল মূলত? এই যে রেনেসাটা হয়েছিল 1453 সালে। 1453 সালে ইতালি নামে একটা দেশ আছে, এই ইতালির একটা শহরের নাম হচ্ছে ফ্লোরেন্স, এটার নাম হচ্ছে ফ্লোরেন্স সিটি। তাহলে এই ইতালির ফ্লোরেন্স শহরে 1453 সালে রেনেসা হয়েছিল। কি হয়েছিল? রেনেসা। তাহলে এই রেনেসা হচ্ছে একটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। কোন শব্দ? এই রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ। ক্লিয়ার? রেনেসার ফলে কি হয়েছিল? রেনেসার ফলে কি হয়েছিল পৃথিবীতে? রেনেসার ফলে যে ক্যাথলিক ধর্ম ছিল, খ্রিস্টানদের যে ক্যাথলিক ধর্ম, এইখান থেকে আরেকটা ধর্মের জন্ম হয়, এইটার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তাহলে প্রোটেস্ট্যান্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায় রেনেসার পরে। 1453 সালের পরে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এবং এরপরে কি হয়? এই রেনেসার পরে আরেকটি ঘটনা ঘটে। 1492 সালে 1492 সালে আমেরিকা আবিষ্কার হয়। আমেরিকা আবিষ্কার, ইউএসএ ডিসকভার্ড। ক্লিয়ার? 1492 সালে আমেরিকা আবিষ্কার হয়, মানে রেনেসা শুরু হওয়ার আগে আর কি। এরপরে যদি আমরা দেখি 1498 সালে রেনেসার ফলটা আসলে কি হয়েছিল, তাহলে 1498 সালে কি হয়েছিল? ইন্ডিয়ান কন্টিনেন্ট আবিষ্কার হয়। ইন্ডিয়ান কন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আবিষ্কার হয়। ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা
ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? জলপথ আবিষ্কার করেন হচ্ছে ভাস্কো দা গামা। ক্লিয়ার? ভাস্কো দা গামা। এগুলো হচ্ছে রেনেসার ফল। ওকে, এগুলো হচ্ছে রেনেসার ফল। তাহলে রেনেসার আলটিমেট ফলটা কি? রেনেসার আলটিমেট ফলটা হচ্ছে রেনেসা হওয়ার পরে 1453 সালে ইতালির ফ্লোরেন্স শহরে যখন রেনেসা হয়, রেনেসা হওয়ার পরে 1492 সালে আমেরিকা আবিষ্কার হয়, 1498 সালে ইন্ডিয়ান কন্টিনেন্ট আবিষ্কার হয় এবং ভাস্কো দা গামা সেটা আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসি আমরা একটা জিনিস। তাহলে রেনেসা 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 এই রেনেসা যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি আসে দ্য ওয়ার্ড রেনেসা ড্রাইভস ফ্রম মানে কি? রেনেসা শব্দটি কোথা থেকে আসছে? দ্য ওয়ার্ড রেনেসা ড্রাইভস ফ্রম কোথা থেকে আসছে? এটা হলো ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। রেনেসা শব্দটি আসছে কোন শব্দ থেকে? ইটালি থেকে। বি নাম্বারটা হলো ফ্রেঞ্চ থেকে, সি নাম্বারটা হলো ইংলিশ শব্দ। কি হবে? এই রেনেসা শব্দটা কোন ভাষার শব্দ? এই রেনেসা শব্দটা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। ক্লিয়ার? রেনেসা শব্দটা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। ওকে, রেনেসা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। রেনেসা মানে হচ্ছে রিবার্থ। রেনেসা যুগের সব থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রিপারেশন যুগের সাহিত্যিক কোনগুলো? প্রিপারেশন। এই প্রিপারেশন যুগের সাহিত্য কত? সময়কালটা হচ্ছে 1500 থেকে শুরু করে 1558 সাল পর্যন্ত। এটা হচ্ছে প্রিপারেশন যুগ। ক্লিয়ার? এই প্রিপারেশন যুগের সাহিত্যিক কারা কারা? এই যুগের সাহিত্যিক কারা কারা? এটা একটা তালিকা আমরা দেখব যে এই যুগের কারা কারা সাহিত্যিক ছিলেন প্রিপারেশন যুগের। ক্লিয়ার? এই যুগের সাহিত্যিকদের মধ্যে জাস্ট খেয়াল করবেন, ডেভিড মোর যখন ডাল খেয়ে গ্যাসে ভোগে, জাস্ট খেয়াল করেন, ডেভিড যখন খেয়াল করবেন, ডেভিড একটু সময় নিব, হ্যাঁ, ডেভিড যখন মোর মানে অনেক, ডেভিড যখন ডাল খেয়ে জাস্ট খেয়াল করেন এই যে গ্যাসে ভোগে, জাস্ট খেয়াল করেন গ্যাসে ভোগে, এটা একটা টেকনিক। ডেভিড যখন ডাল খেয়ে গ্যাসে ভোগে, কিসে ভোগে? গ্যাসে ভোগে। ডেভিড যখন ডাল খেয়ে গ্যাসে ভোগে, স্টিভেনসন তাকে বললেন, জাস্ট খেয়াল করেন, স্টিভেনসন তাকে বললেন হেই মানে কি? হেই হাউ আর ইউ, হাউ আর ইউ। এটা একটা টেকনিক। দেখেন, প্রিপারেশন যুগের সাহিত্যিকগুলো মনে রাখবো কিভাবে? সাহিত্যিকগুলো মনে রাখার জন্য ডেভিড, জাস্ট খেয়াল করেন, ডেভিড যখন মানে অনেক, ডাল খেয়ে গ্যাসে ভোগে, তখন স্টিভেনসন তাকে বললেন যে হেই মানে হাউ আর ইউ, হাউ আর ইউ। একটু পরে আমরা বের করবো হাউ আর ইউ। তখন হাউ আর ইউ, তখন সে বলল, তখন তার উত্তরে বলল যে ওয়েট মানে কি? একটু অপেক্ষা করো, আমি বিশপের কাছে যাচ্ছি। কেন যাচ্ছি? ওষুধ নেওয়ার জন্য। জাস্ট খেয়াল করেন, এই প্রিপারেশন যুগের সাহিত্যিকগুলো মানেই হচ্ছে রেনেসা যুগের সাহিত্যিক। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করবো। আমরা প্রিপারেশনটাকে আলাদা কেন করছি? এটা আমাদের বেসিক স্ট্রং করার জন্য। ওকে, তাহলে প্রিপারেশন যুগের সাহিত্যিক কোনগুলো মনে রাখতে হবে? ডেভিড যখন ডাল খেয়ে কিসে ভোগে? গ্যাসে ভোগে, তখন স্টিভেনসন তাকে বললেন হাউ আর ইউ। তখন সে উত্তরে বলল, প্লিজ ওয়েট, আমি বিশপের কাছে যাচ্ছি এই ট্যাবলেট নেওয়ার জন্য। ক্লিয়ার? এই হচ্ছে মূলত ঘটনা। প্রিয় ভাইরা, একটু সময় নিতে হবে। হ্যাঁ,
অনেক মজা পাবেন। হ্যাঁ, এই ক্লাসটাতে অনেক মজা পাবেন, এই ক্লাসটাতে অনেক মজা হবে। হ্যাঁ, এটা কি লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে আমাকে ইনশিওর করেন যে লেখা হয়েছে। আমি আপনাদেরকে একটু তালিকা করে দেই, একটু তালিকা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রিপারেশন যুগের সাহিত্যিকগুলোর আমরা একটু তালিকা করে ফেলি, কেমন? একটু তালিকা করে ফেলি। তাহলে প্রথমটা কি ছিল? ডেভিড লিন্ডসে, DAVID, ডেভিড LINSEY, এই ডেভিড লিন্ডসে, ইনি হচ্ছেন রেনেসাঁ প্রিপারেশন যুগের একজন সাহিত্যিক। 2 নম্বর, ডেভিড যখন মোর ডাল খেয়ে, মোর মানে কি? মোর মানে হচ্ছে থমাস মুর, ঠিক আছে? এই মোর মানে হচ্ছে থমাস মুর। এবার আসেন হচ্ছে 3 নম্বরটা হলো ডাল মানে কি? ডাল মানে হচ্ছে নিকোলাস ইউডাল, এরকম একজন সাহিত্যিক, নিকোলাস ইউডাল। ক্লিয়ার? নিকোলাস ইউডাল। তাহলে ডেভিড লিন্ডসে, থমাস মোর যখন মোর ডাল খেয়ে কিসে ভোগে? গ্যাসে ভোগে। তাহলে কি হবে? GASCOIGNE, গ্যাসকোইন নামে একজন সাহিত্যিক আছেন রেনেসাঁ প্রিপারেশন যুগের। ক্লিয়ার? তাহলে কয়জন হলো? গ্যাসে ভোগে। এবার চলে আসতে হবে উইলিয়াম স্টিভেনসন। তাহলে আরেকজন আমরা কি পাইলাম? আরেকজন আমরা পাচ্ছি হলো নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে উইলিয়াম স্টিভেনসন, আরেকজন সাহিত্যিক। ক্লিয়ার? উইলিয়াম স্টিভেনসন। তাকে বললেন, কি বললেন? হেই। তার মানে কি? হেই মানে হচ্ছে হেইউড নামে একজন সাহিত্যিক আছেন। ক্লিয়ার? এবং হচ্ছে বিশপ বেল। ক্লিয়ার কিনা? ওকে প্রিয় ভাইরা, হেইউড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডান। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। ওকে, এর মধ্যে চলে আসেন এই যে ইউটোপিয়া, এই যে ইউটোপিয়া যে বইটা আছে, ইউটোপিয়া, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বই। ইউটোপিয়া, এই ইউটোপিয়ার কার লেখা? এটা হচ্ছে থমাস মোর। এই থমাস মুরের লেখা হচ্ছে ইউটোপিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট বুক। এই ইউটোপিয়া হচ্ছে একটা কাল্পনিক শহর, ইমাজিনেশন একটা সিটির কথা বলা হয়েছে, যে এমন একটা শহর যেখানে কোনো ধর্ষণ নাই, যেখানে কোনো খুন নাই, যেখানে কোনো রাহাজানি নাই, যেখানে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, যেখানকার মানুষরা শান্তিপূর্ণভাবে বসবাস করে, এরকম একটা শহর, কাল্পনিক শহর। এই 2টা শহর বলতে তিনি হয় ফ্রান্স, ঠিক আছে, হয় ফ্রান্স না হলে লন্ডন, এই 2টা শহরের যে কোনো একটাকে বুঝিয়েছেন। তবে এইটা বাস্তবে সম্ভব না। তিনি কাল্পনিক শহর বলতে যে লন্ডনের কথা বুঝিয়েছেন, যে এরকম একটি শহর হবে যেই শহরে কোনো ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। তার মানে পৃথিবীতে ইউটোপিয়ান কান্ট্রি বলতে কোনো কান্ট্রি পৃথিবীতে নাই। ক্লিয়ার? এটা সম্ভব না। থমাস মুর। তাহলে যদি পরীক্ষায় আসে হু রোট ইউটোপিয়া, ইউটোপিয়া হচ্ছে একটা বইয়ের নাম। তাহলে ইউটোপিয়া বইটা কে লিখছে? তাহলে এটা হবে থমাস মুর। বি নাম্বারটা হলো থমাস ওয়াট। সি নাম্বারটা হলো হেইউড, ঠিক আছে, হেইউড। আর ডি নাম্বারটা হলো হেনরি হাওয়ার্ড। কি হবে বলেন? একটু কমেন্ট করতে হবে। ওকে, তাহলে ইউটোপিয়া বইটার লেখক কে? ইউটোপিয়া, থমাস মুর। হ্যাঁ, থ্যাংক ইউ। ইউটোপিয়া বইয়ের লেখক কে? থমাস মুর। ইউটোপিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো এই 4 পিসেস, এরকম আরেকটা বই। এটা কিন্তু একটা বুকের নাম, একটা বই। এই বইটার লেখক হচ্ছে হেইউড।
হেইউড হচ্ছে এই বইয়ের রাইটার। হেইউড নামে একজন সাহিত্যিক এই 4 পিস নামে একটা বই লিখছেন। এই 4 পিসের যে 4টা পিস আছে, 4 পিসের যে 4টা পিস, এক নাম্বার হলো, এক নাম্বার পিসটার নাম হচ্ছে পার্ডোনার, PARDONER, পার্ডোনার, এগুলো হচ্ছে চরিত্র। 2 নাম্বার হচ্ছে পলমার, PALMER, পলমার। পেডলার হচ্ছে আরেকটা চরিত্র। আরেকটা চরিত্রের নাম হচ্ছে অ্যাপোথিকারি, TACCARY, অ্যাপোথিকারি মানে ওষুধ বিক্রি যে করে, অ্যাপোথি। এই 4টা পিস ক্লিয়ার। তাহলে কোশ্চেন যদি হয় এরকম, হু রোট 4 পিসেস, এই বইটা কে লিখছে? 4 পিস মানে 4 পিস। তাহলে এইটা হচ্ছে হেইউড। বি নাম্বার হচ্ছে শেক্সপিয়ার। সি নাম্বারটা হলো ফ্রান্সিস ব্যাকন। ডি নাম্বারটা হচ্ছে হেনরি হাওয়ার্ড। একটু কমেন্ট করে জানাবেন এই যে 4 পিস বইটা কে লিখছে, এটা 4 পিস বইটা কে লিখেছে একটু কমেন্ট করতে হবে। হেইউড, হ্যাঁ। এরপরে চলে আসেন, আমরা পড়ব হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের সাহিত্যিক। এই পাশে যাও। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এরপরে আমরা পড়ব হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান ছিলেন ইংল্যান্ডের রানী, কুইন অফ ইংল্যান্ড। তিনি ছিলেন কি ছিলেন? কুইন অফ ইংল্যান্ড ছিলেন, ইংল্যান্ডের রানী ছিলেন। তাহলে তার শাসনকাল কত? সময়কালটা হচ্ছে 1558 থেকে শুরু করে 1603 সাল পর্যন্ত। এই সময়টা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই টাইমটাকে বলা হচ্ছে দ্য নেস্ট অফ সিঙ্গিং বার্ড বলা হয় এই সময়টাকে, নেস্ট অফ সিঙ্গিং বার্ড। ইংরেজি সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ যুগ, একেবারে চার্মিং যুগ হলো এই এলিজাবেথান পিরিয়ড। মানে একটা পাখি যেমন তার বাসার মধ্যে মধুর সুরে গান গায়, মানে ঠিক এরকম ইংরেজি সাহিত্যের একটা চার্মিং যুগ শুরু হয়েছে এই এলিজাবেথান পিরিয়ডটা। ক্লিয়ার? একটু লিখতে হবে, হ্যাঁ, একটু লিখতে হবে প্রিয় ভাইরা, একটু কষ্ট করতে হবে, হ্যাঁ, ওকে, একটু কষ্ট করতে হবে। এই পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়। কি এজ? গোল্ডেন এজ মানে হচ্ছে স্বর্ণযুগ, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এটাকে, গোল্ডেন এজ। এটাকে বলা হচ্ছে গোল্ডেন এজ, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এই সময়টাকে। ওকে, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। ওকে প্রিয় ভাইরা, ঠিক এই সময়ের সাহিত্যিক যারা ছিলেন, বিশেষ করে ইউনিভার্সিটি উইটস, এই ইউনিভার্সিটি উইটস ছিলেন এই সময়ের বিখ্যাত কয়েকজন সাহিত্যিক। তাহলে ইউনিভার্সিটি উইটস কারা? তাহলে আমরা এখানে একটা কাজ করব। কাজটা হলো একটু খেয়াল করবেন, দেখেন এলিজাবেথান যুগের সাহিত্যিক কারা? এলিজাবেথান যুগের সাহিত্যিকগুলো আমরা কিভাবে মনে রাখবো যে এরা এলিজাবেথান যুগের সাহিত্যিক? কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে ফিলিপ যখন ইউনিভার্সিটিতে অ্যাড হলেন, জাস্ট খেয়াল করেন টেকনিকটা দেখেন। টেকনিকটা হচ্ছে ফিলিপ যখন ইউনিভার্সিটি তারা কি করলেন? নর্টন তখন ট্যুরে গেলেন। কোথায় গেলেন? ট্যুরে। নর্টন তখন কোথায় গেলেন? ট্যুরে, TUR, ট্যুর মানে কি? সফরে গেলেন, ট্যুরে গেলেন। জাস্ট খেয়াল করেন প্রিয় ভাইরা, ট্যুরে গেলেন।
এরপরে শেক্সপিয়ার ফ্রান্সিস ব্যাকনের সাথে দেখা করলেন। ঠিক এই সময় কি করছেন, এই সময় শেক্সপিয়ার কি হয়েছে, ফ্রান্সিস ব্যাকনের সাথে কি করেছেন, ব্যাকনের সাথে দেখা করলেন। জাস্ট খেয়াল করেন এই যে নামগুলো বলছি, দেখেন ফিলিপ সিডনি, ইউনিভার্সিটি উইটস মানে কি, এখানে কয়েকজন সাহিত্যিক আছে। এরপরে এডমান্ড স্পেন্সার, থমাস শ্যাকভিল, এরপরে হচ্ছে টমাস নর্টন, এরপরে যে টুট দিয়ে একটা বের হবে, শেক্সপিয়ার এবং ফ্রান্সিস ব্যাকন। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, এবার আমরা কি করব, আমরা এটা একটা লিস্ট করব। হ্যাঁ, একটা লিস্ট করে ফেলবো আর কি, একটা লিস্ট করব। তাহলে এলিজাবেথান যুগের সাহিত্যিকদের আমরা একটা লিস্ট করি, কেমন একটা লিস্ট করি। লিস্টটা হচ্ছে 1 নাম্বার ফিলিপ সিডনি, এই যে আমরা বললাম ফিলিপ সিডনি, এটা হলো 1 নাম্বার ফিলিপ সিডনি। ফিলিপ যখন ইউনিভার্সিটি মানে কি, ইউনিভার্সিটি উইটস, তাহলে ইউনিভার্সিটি উইটসের সাহিত্যিক কারা কারা? 1 নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি উইটসের সাহিত্যিক হলো, 1 নাম্বার হলো ইউনিভার্সিটি উইটসের সাহিত্যিক কারা কারা? ওকে, 1 নাম্বার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। 1 নাম্বারটা হলো ক্রিস্টোফার মার্লো। দেখেন 1 নাম্বার হচ্ছে ফিলিপ সিডনি, আর ইউনিভার্সিটি উইটসের মধ্যে 1 নাম্বার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এরপরে কি হবে, এরপরে হচ্ছে থমাস কিড, এরপরে হচ্ছে থমাস ন্যাশ, এরপরে হলো থমাস লজ। ক্লিয়ার? এরা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। তাহলে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, থমাস ন্যাশ, থমাস লস, রবার্ট গ্রিন আর জর্জ পিলি।